আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতেই জানাবো বিআরবি কেবল সংবাদ শুরু। দেশে করোনায় আরও 11 জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ 1034 জন শনাক্ত। ডাক্তার পুলিশ সহ মোট আক্রান্ত 15,691। করোনায় বিশ্বে আরও 1000 মানুষের মৃত্যু। চীন ও দক্ষিণ কোরিয়ায় আবারও সংক্রমণ, ভ্যাকসিন ছাড়াই নির্মূলের আশা প্রেসিডেন্ট ট্রাম্পের। সাময়িক হলেও গণস্বাস্থ্যের কিট পরীক্ষার অনুমতি চাইলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। করোনা চিকিৎসায় রেমডেসিভির নিয়ে উচ্ছ্বসিত নন বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল কোর্ট, হাইকোর্টে 3টি এবং আপিলে 1টি বেঞ্চ গঠন। নিম্ন আদালতে করা যাবে শুধু জরুরি জামিন আবেদন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনায় আরও 11 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন 239 জন। এদিকে দেশে একদিনে করোনা শনাক্তের সংখ্যা 1034 জনে দাঁড়িয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 15,691 জন। সোমবার পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন 2,902 জন। 7,208টি নমুনার গত কয়েকদিন পাল্লা দিয়ে শনাক্তের সংখ্যা বাড়ার প্রবণতায় নতুন রেকর্ড। এবার একদিনেই 1000 ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয় 37টি ল্যাবে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 7,208টি। 65তম দিনে এসে একদিনে সর্বোচ্চ 1034 জন সহ মোট আক্রান্তের সংখ্যা এখন 15,691। মৃত্যু হয়েছে আরও 11 জনের। মোট মারা গেলেন 239 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 252 জন। আমরা 1000 ছাড়িয়ে গেলাম। আমরা শনাক্ত করেছি 1034 জনকে কোভিড পজিটিভ হিসেবে, এবং এ পর্যন্ত শনাক্ত দাঁড়ালো 15,691 জন। আমাদের আজকের মৃত্যুর তালিকায় 11 জন সংযুক্ত হয়েছে। এই 11 জন সহ আমাদের এ পর্যন্ত মৃত্যু 239 জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 8 জন, চট্টগ্রাম বিভাগে 2 জন এবং রংপুর বিভাগে 1 জন। করোনা পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায় প্রথম থেকে চতুর্থ সপ্তাহ শনাক্তের সংখ্যা ছিল 25-এর নিচে। তবে পঞ্চম সপ্তাহে 412 হলেও ষষ্ঠ সপ্তাহ থেকেই তা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে, যা নবম সপ্তাহে এসে দাঁড়ায় 4,980-তে। এদিকে দ্বিতীয় সপ্তাহে এসে দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর চতুর্থ ও পঞ্চম সপ্তাহে তা ছিল 7 ও 23। তবে ষষ্ঠ ও সপ্তম সপ্তাহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় 54 ও 56 জনে। পরে অষ্টম ও নবম সপ্তাহে তা কমে আসে 35 ও 39-এ। এমন বাস্তবতায় দেশ যখন করোনা সংক্রমণের 10ম সপ্তাহে, স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপরই জোর দিতে হবে। আপনি মানসিকভাবে উজ্জীবিত থাকলে আপনার শরীরের ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বেড়ে যাবে। সবসময় পুষ্টিকর খাবার গ্রহণ করবেন, বেশি করে পানি খাবেন, তরল খাবার খাবেন এবং টাটকা শাকসবজি, ফলমূল যেটা ভিটামিন সি সমৃদ্ধ, এই খাবারগুলি আমাদের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। করোনা জয়ে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। কেরানীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আওয়ামী লীগের এক নেতা। এদিকে দেশের বিভিন্ন জেলায় শনাক্ত হয়েছে আরও শতাধিক করোনা রোগী। চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই। এছাড়া আক্রান্তরা সুস্থ হয় করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে নড়াইল জেলাকে। কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী নুরুল ইসলাম বাচ্চু নূর গত 5 দিন ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে রবিবার তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার সকালে সেখানেই মারা যান আওয়ামী লীগের এই নেতা। তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। কেরানীগঞ্জে এছাড়া আরও 13 জন সহ করোনা শনাক্ত হয়েছে 307 জনের। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ছোট ভাই সালেহীন চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। নিজ বাড়িতে আইসোলেশনে আছেন তিনি। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আক্তার চৌধুরী জানান, ঢাকা থেকে ফেরার পর গত বৃহস্পতিবার তার জ্বর আসে। নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠালে সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এছাড়া জেলায় আরও 48 জন কোভিড-19 পজিটিভ ব্যক্তি পাওয়া গেছে। জানেন, এই রোগটা হচ্ছে একটা বৈশ্বিক মহিমার, এটা ভাইরাস। এই ভাইরাস কিন্তু জানে না কে ধনী, কে গরিব, কে মন্ত্রী, কে সাধারণ প্রজা, এটা তারা জানে না। আমাদের যদি এক্সপোজার থাকে, আমরা যদি ওই যেটা কথাটা বললাম, আমরা যদি আমাদের নিজেদেরকে
মাস্ক না পরি, পরিষ্কার পরিচ্ছন্নতা না করি, আমরা ঘরে না থাকি, আমরা বাইরে হলে সামাজিক দূরত্ব না মেনে চলি, সেক্ষেত্রে যে কেউ আমরা সংক্রমিত হতে পারি। এদিকে নড়াইলে করোনায় আক্রান্ত সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের 2 চিকিৎসক সহ সদর উপজেলায় 4 জন এবং লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 4 জন চিকিৎসক সহ 9 জনের দ্বিতীয় পর্যায়ে করোনার নমুনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করে নড়াইলে করোনার কোনো রোগী নেই বলে জানিয়েছেন সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। জেলায় করোনার রোগী না থাকলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। সংবাদে যে আমাদের যে পজিটিভ কেসগুলি ছিল টোটাল 13টা, আমরা এই পজিটিভ কেসগুলি পরবর্তীতে পরীক্ষা করে এটা নেগেটিভ রেজাল্ট আসছে, যার ফলে আমরা বলতে পারি যে এই মুহূর্তে আমাদের করোনা রোগী নাই। ময়মনসিংহ জেলায় আজ আরও 11 জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেলের 2 চিকিৎসক ও 2 নার্স সহ 10 জন এবং ভালুকা উপজেলায় 1 জন রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 224 জন। নরসিংদীতে আরও 8 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা মোট 225 জন। শেরপুরে নকলা থানার 2 পুলিশ কনস্টেবল ও নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের 1 স্বাস্থ্যকর্মী সহ আরও 3 জনের করোনা শনাক্ত হয়েছে। এতে নালিতাবাড়ী উপজেলার ঘুনাপাড়া এলাকায় লকডাউন করা হয়েছে 30টি বাড়ি। ফেনীতে 2 চিকিৎসক সহ নতুন করে আরও 8 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় 15 জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। নোয়াখালীতে আরও 22 জনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 48 জন। বাগেরহাটের কচুয়ায় 1 নারী করোনায় আক্রান্ত হয়েছেন। বগুড়ায় পুলিশ লাইন্সের 1 কনস্টেবল সহ করোনায় শনাক্ত হয়েছেন 2 জন। অপরজন নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার শ্রমিক এবং তিনি শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। সাতক্ষীরায় এ পর্যন্ত মোট 472 জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে 318টি রিপোর্ট নেগেটিভ ও 2টি রিপোর্ট পজিটিভ এসেছে। সাভারে আরও 17 জন সহ মোট আক্রান্তের সংখ্যা 83 জন। আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন পোশাক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে। মুন্সিগঞ্জে আরও 27 জন সহ মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 272 জনে। আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদরে 20 জন, লোহজংয়ে 6 জন এবং শ্রীনগরের 1 জন। এরই মধ্যে সুস্থ হয়েছেন 12 জন। জয়পুরহাটে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে 48 জন। আক্কেলপুরের গোপীনাথপুর হেলথ ইনস্টিটিউটের সেফ হোমে রেখে তাদের চিকিৎসা চলছে। চুয়াডাঙ্গায় 1 নারী সহ 2 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 26 জনে। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট 345 জন সামরিক, অসামরিক সদস্য এবং তাদের পরিবারবর্গ কোভিড-19 আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত 88 জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আইএসপিআর এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় মারা গেছেন 6 জন, তাদের মধ্যে 4 জন 70 বছর ঊর্ধ্ব অবসরপ্রাপ্ত এবং 2 জন কর্মরত সেনা সদস্য। তারা বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানানো হয়। আইএসপিআর পক্ষ থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের করোনা ভাইরাস পরীক্ষার জন্য আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজিতে 3টি ও সেনানিবাসে অবস্থিত সিএমএইচে 10টি আরটিপিসিআর মেশিন আছে। এএফআইপিতে নিজস্ব ব্যবস্থাপনায় 3194টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়াও সকল সিএমএইচে পর্যাপ্ত পরিমাণ পিপিই, মাস্ক, গ্লাভস এবং প্রয়োজনীয় ওষুধসহ আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জামাদি মজুদ রয়েছে। পাশাপাশি সিএমএইচ সমূহে পরিকল্পিতভাবে সার্বক্ষণিক প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথে করোনা আক্রান্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের চিকিৎসার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের 8 শতাধিক সদস্য করোনায় আক্রান্ত। এখন পর্যন্ত মারা যাওয়া 7 পুলিশ সদস্যের মধ্যে 6 জনই ডিএমপির। এছাড়া আইসোলেশনে আছেন আরও কয়েকশো সদস্য। সোমবার ডিএমপির পক্ষ থেকে করোনা ব্যবস্থাপনা টিমের প্রধান অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য খোঁজ খবর নিতে কয়েকটি হাসপাতাল ঘুরে দেখেন। ডিএমপির পক্ষ থেকে অসুস্থ এবং তাদের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। আমাদের ইতিমধ্যে 810 জন সদস্য আক্রান্ত হয়েছেন, কিন্তু ভালো খবর হচ্ছে কি এদের মধ্যে 92 জন সদস্য গতকাল পর্যন্ত সুস্থ হয়ে আসছেন। কিন্তু যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে যেমন হাসপাতালে নিয়ে যাওয়া, যারা আক্রান্তদের পাশে ছিলেন তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার জন্য
আমাদেরকে বিভিন্ন স্থাপনা ভাড়া করতে হচ্ছে। আমরা বিভিন্ন স্কুলে রেখেছি, আমাদের বিভিন্ন নতুন স্থাপনা নির্মাণ করেছি। বিপর্যয়ে কাজ করার জন্য আমাদের সদস্যদের মনোবল অটুট আছে, আমাদের ব্যবস্থাপনা শক্ত আছে। বিশ্বে সোমবার কয়েক ঘন্টায় আরও 1,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে 2,85,000 ছাড়িয়েছে। আক্রান্ত 42,24,000-এরও বেশি। এ পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছে 15,10,000-এরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে সোমবার কয়েক ঘন্টায় মারা গেছে 131 জন। রবিবার দেশটিতে 750 জন মারা যায়। এ নিয়ে দেশটিতে মারা গেছে 80,000-এরও বেশি মানুষ। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 13,72,000 ছাড়িয়েছে। এ পর্যন্ত 2.5 লাখেরও বেশি নাগরিক সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। সোমবার ইউরোপের বিভিন্ন দেশে মারা গেছে অনেক মানুষ। মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাজ্যে এদিন 210 জন মারা যাওয়ায় দেশটিতে মৃতের সংখ্যা এখন 32,000 ছাড়িয়ে গেছে। ইটালিতে মারা গেছে 179 জন। এদিকে আরও সোমবার ব্রাজিলে আরও 82 জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা 11,000 ছাড়িয়েছে। আক্রান্ত 1,63,000-এরও বেশি। আর ভারতে নতুন করে সোমবার 2,200 বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 69,000-এর বেশি। দেশটিতে মৃতের সংখ্যা 2,200 ছাড়িয়ে গেছে। ভ্যাকসিন ছাড়াই করোনা ভাইরাসের নির্মূল হবে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে করোনার প্রকোপ কমে আসায় ইউরোপের কয়েকটি দেশ ও তুরস্ক লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে। অন্যদিকে চীন ও দক্ষিণ কোরিয়ায় দেখা দিয়েছে নতুন সংক্রমণ। অতীতের অনেক মহামারীর মতো টিকা আবিষ্কারের আগেই করোনা ভাইরাস নির্মূল হবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বক্তব্যের পক্ষে যথেষ্ট কোনো যুক্তি নেই তার কাছে। কিছুদিন পর করোনার আর উপস্থিতি থাকবে না বলে আশাবাদী তিনি। এদিকে করোনা মহামারী কমতে থাকায় শর্ত সাপেক্ষে ধাপে ধাপে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। স্বাস্থ্যবিধি মেনে ব্রিটেনের নাগরিকরা দীর্ঘ সময় ঘরের বাইরে থাকতে পারবেন বলে জানান তিনি। তবে রাস্তায় গণপরিবহন এড়িয়ে সাইকেলের মতো পরিবহন ব্যবহারের পরামর্শ তার। করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা কমে আসায় লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে ইউরোপের সবচেয়ে বেশি পর্যুদস্ত দুই দেশ ফ্রান্স ও স্পেন। ফ্রান্সের লোকজন অনুমতি ছাড়াই বাইরে বেরোনোর সুযোগ পেয়েছেন। আর স্পেনে মাদ্রিদ ও বার্সেলোনার বাইরের শহরগুলোতে বার ও রেস্টুরেন্ট খুলে দেওয়া হয়েছে। দীর্ঘ 2 মাসের লকডাউনের পর তুরস্কে শপিং মল ও সেলুন খোলার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে দীর্ঘ 1 মাস পর চীনে আবারও করোনার সংক্রমণ পাওয়া গেছে। নতুন করে কেউ মারা না গেলেও দেশটিতে 17 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দেশটির প্রথম সংক্রমণস্থল উহানে 5 জন ও রাশিয়ার সীমান্তবর্তী শহর সুলানে 12 জন আক্রান্ত হয়েছে। সুলান শহরটিতে ঘোষণা করা হয়েছে লকডাউন। দ্রুততার সাথে করোনা নিয়ন্ত্রণে বিশ্ববাসীর বাহাবা পেলেও আবারও সংক্রমণ বেড়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। রবিবার মধ্যরাত পর্যন্ত 48 ঘন্টায় নতুন করে 69 জন আক্রান্তের খবর দিয়েছে দেশটি। এদের সবাই সিউলের নাইট ক্লাব ও বার থেকে আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয় দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে সোমবার থেকে খুলে দেওয়া হয়েছে স্কুল। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বড় মার্কেট ছাড়া রাজধানীর বাদবাকি সব ধরনের দোকানই খুলে গেছে। যদিও করোনার কারণে ক্রেতা উপস্থিতি কম হওয়ায় দোকানিরা কিছুটা হতাশ। এদিকে দোকান খোলা হতে পারে এমন আশায় অনেক বন্ধ মার্কেটের সামনেও ভিড় করছেন কর্মচারীরা। অন্যদিকে স্বাস্থ্যবিধি অনুসরণ না করলে দোকান বন্ধ করার আহ্বান জানিয়ে প্রয়োজনে সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধে পুলিশি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে দোকান মালিক সমিতি। সরকারের অনুমতি মেলায় প্রতিদিন রাজধানীতে দোকান খোলার সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে। ভিড় বাড়ছে রাস্তায়, ফুটপাতে। সরকারের নির্দেশনায় করোনা ঝুঁকিমুক্ত করতে প্রয়োজনীয় আয়োজন চোখে পড়বে মার্কেটগুলোর সামনে। ছোট দোকানগুলোতেও রয়েছে সে চেষ্টা। তবে দোকানিদের সংখ্যা বেচা বিক্রি নিয়ে যে পরিস্থিতি এরকম হলে তো খুবই সমস্যা হবে, আমাদের আসলে লস হয়ে যাবে। আমাদের দোকানে সার্ভিস চার্জ, বিদ্যুৎ বিল বা কোনো খরচই আমাদের উঠবে না। এর জন্য আসলে আমরা খুব আপসেট। কাস্টমার রেসপন্স তো খুবই কমে আর কি। আসলে খোলে যে আমাদের ইলেকট্রিসিটি বিল আসে বা এগুলো হচ্ছে না। দোকানে আসা ক্রেতাদের বেশিরভাগই বলছেন পরিবারের ছোটদের জন্য কিছু কিনতেই ঝুঁকি বিবেচনা গৌণ হয়ে গেছে। আমার বাচ্চার কারণে, কারণ হচ্ছে যে আমার একটা মাত্র সন্তান, ঠিক আছে, আমার নিজের না করলেও আমার তার জন্য আমাকে তাকে কিছু আমার দিতে হবে। বাচ্চারা তো আর জানে না করোনা কী জিনিস। ওরা কিন্তু বাবা মার কাছে একটা আবদার রাখে যে বাবা আমার কিন্তু জুতো লাগবে, আমার ড্রেস লাগবে, আমার ড্রেস কোথায়, ঈদ চলে আসলো এখন ড্রেস দিচ্ছ না কেন। আমার একটাই মেয়ে, ওনার আবদার রাখার জন্য আসা। অন্যদিকে বন্ধ মার্কেটের সামনে চোখে পড়ে কর্মচারীদের উপস্থিতি। তারা বলছেন দোকান খুললে তবেই না মিলবে বেতন।
এখন যদি দোকান খোলা দেয় তাহলে দেখা যায় আমাদের বেতনের টাকা দিয়ে আমরা কম বেশি চলতে পারবো, বুঝতে পারছেন? এর জন্য আসি, নাহলে এই পরিস্থিতির মধ্যে কিন্তু কেউ আসে না। এই পেটের টাকা দিয়ে আমরা এখানে আসছি, যদি মালিক যদি আসে যদি দোকানটা খুলে তা 2 টাকা আমরা পাবো, আর যদি দোকান যদি না খুলে তা আমরা টাকাটা কোথা থেকে পাবো? দোকান খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি বন্ধ মার্কেটের দোকানিরা। সামাজিক দূরত্ব বজায় রাখা, সবকিছু নিরাপত্তা মিলাই আমরা একটা সুচিন্তা ভাবনা করতেছি। যদি সম্ভব হয় নিরাপত্তা দিতে পারে মার্কেট খুলবো, নাইলে আর খুলবো। যে মেশিনপত্র তৈরি করতে হবে সেগুলোর জন্য বিশেষ কিছু টাকা পয়সার প্রয়োজন আছে। সবার সাথে একতা করে কথাবার্তা বলে টাকা পয়সা তুলে মেশিনপত্র তৈরি করে যদি সম্ভব হয় তাহলে আমরা খুলবো। এদিকে স্বাস্থ্যবিধি সর্বোচ্চ অনুসরণে দোকানীদের প্রতি আহ্বান জানানো হয় দোকান মালিক সমিতির পক্ষ থেকে। যদি কেউ সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারেন, যদি কেউ স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারেন, সেই ক্ষেত্রে আমি বিভিন্ন সমিতিগুলোকে অনুরোধ করব আপনারা তাৎক্ষণিকভাবে সেই দোকান অথবা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেবেন। আর যদি তা সম্ভব না হয় আপনারা পুলিশের সহযোগিতা নেবেন। জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের শুদ্ধি অভিযান এখনো চলমান। হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, দলীয় পরিচয় অনিয়ম সহ্য করা হবে না। এদিকে শুধু সরকারের সমালোচনা না করে মানুষের পাশে দাঁড়াতে বিরোধী মতের প্রতি আহ্বান জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে চিকিৎসা ক্ষেত্রে সক্ষমতা বাড়িয়েছে সরকার। নতুন ডাক্তার ও নার্স যুক্ত হওয়ায় করোনা প্রতিরোধ লড়াইয়ে সঞ্চার হয়েছে গতি। অভিযোগ করেন, দেশ যখন করোনার করাল গ্রাসে বিপর্যস্ত তখন বিএনপি ত্রাণ নিয়ে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে দলের নেতাকর্মীদের ঈদ উপহার দিচ্ছে। কথা বলেন ত্রাণে অনিয়ম নিয়েও। ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণে শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে। যারা অনিয়ম করবে দলীয় পরিচয়ে তাদের স্মরণ করিয়ে দিতে চাই, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার শুদ্ধি অভিযান এখনো চলমান। এদিকে এক ভিডিও বার্তায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থায় ঘাটতি থাকলেও তা কাটিয়ে ওঠার নিরলস চেষ্টা করে যাচ্ছে সরকার। অভিযোগ করেন, এই দুর্যোগে করোনা নিয়েও রাজনীতি হচ্ছে। আগে দুর্যোগ কেটে যাক, তারপর সরকারের প্রতিটি কর্মকাণ্ড, প্রতিটি পদক্ষেপ চুলচেরা বিশ্লেষণ করেই মূল্যায়ন করা যাবে, সমালোচনাও করা যাবে। এই দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত চিকিৎসক বিশেষজ্ঞদের পরামর্শ এবং সরকারি সিদ্ধান্তগুলো মেনে চলুন। মানবিক হন, মানবতার হাত বাড়িয়ে দিন। শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বেই সব সংকট কেটে যাবে বলেও আশা আওয়ামী লীগ নেতাদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ত্রাণ বিতরণেও গ্রেফতার আতঙ্ক নিয়ে কাজ করতে হচ্ছে দলের নেতাকর্মীদের। গাজীপুরের টঙ্গী পূর্ব থানা বিএনপির পক্ষ থেকে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন। এ সময় 800 পরিবারকে খাদ্য ও উপহার সহায়তা দেওয়া হয়। রিজভী বলেন, দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো তাদের দলের অন্যতম বড় লক্ষ্য ও উদ্দেশ্য। নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ নেই বলে মন্তব্য করেন বিএনপির নেতা। বলেন, বিরোধী দল হিসেবে নানা প্রতিকূলতা সত্ত্বেও সাধ্য মতো কাজ করে যাচ্ছেন নেতাকর্মীরা। দুর্যোগ দুর্বিপাকে কে কোথায় আছে আমরা জানি না, আমরা মানুষের পাশে আছি, মানুষের পক্ষে আছি। এই যে ত্রাণ বিতরণ, এই যে নিরন্ন মানুষের পাশে আজকে চাল ডাল আলু নিয়ে ছুটে যাচ্ছেন, তেল নিয়ে ছুটে যাচ্ছেন, এটা কিন্তু আমাদের জন্য, বিএনপির নেতাকর্মীর জন্য খুব সহজ কাজ না। এইটা করতে গিয়ে ছাত্র দলের নেতা গ্রেপ্তার হচ্ছে, যুব দলের নেতা গ্রেপ্তার হচ্ছে, বিএনপির নেতৃবৃন্দ গ্রেপ্তার হচ্ছে, মামলা দিচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণস্বাস্থ্য কেন্দ্রে কিট না নেওয়ায় এর কার্যকারিতা পরীক্ষা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সেখান থেকে তুলনামূলক কার্যকারিতা প্রমাণ না হওয়া পর্যন্ত কিট ব্যবহারের সাময়িক অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করেন, গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য গত সপ্তাহে বিএসএমএমইউকে দায়িত্ব দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। গণস্বাস্থ্য কেন্দ্র কিট নিয়ে প্রস্তুত থাকলেও সপ্তাহ পার হতে চললেও কার্যকারিতা পরীক্ষার জন্য গণস্বাস্থ্য থেকে এখনও কিট নেয়নি ওই কর্তৃপক্ষ।
তিনি জানান, ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালের আশেপাশে 5,000 স্কোয়ার ফিট জায়গার ব্যবস্থা করা গেলে করোনা আক্রান্ত কিডনি রোগীদের ডায়ালিসিসের ব্যবস্থা করতে পারবে গণস্বাস্থ্য কেন্দ্র। শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেখানে যারা আমাদের এই কার্যকারিতা, তুলনামূলক কার্যকারিতা পরীক্ষা করে দেখবেন, তাদের কাছে কিট পৌঁছাতে পারিনি। কিট আছে, কারণ তারা নিয়ে যাওয়ার পথে সেই পত্রটা আমাদের হস্তগত হয়নি। কমিটি আমাদেরকে বলেছেন তারা রেডি আছেন, সেই চিঠি ওনারা জানিয়েছেন ভাইস চ্যান্সেলরের দপ্তরে, সেটা আছে। ওনার চূড়ান্ত অনুমোদন হলে পরে এই কমিটি আমাদেরকে জানাবেন, আমরা তাদেরকে দেব। সরকারের কাছে একটা আবেদন করতে চাচ্ছি আমি, অন্তত যতদিন পর্যন্ত না হয় এই তুলনামূলক এফেক্টিভনেসের পরীক্ষাটার রিপোর্ট না আসে, ততদিন আমাদেরকে একটা সাময়িক সনদপত্র দেন, যাতে আমরা লোকের হয়েছে কি হয়নি এই পরীক্ষাটুকু করে দিতে পারি। করোনার চিকিৎসায় রেমডেসিভির নিয়ে উচ্ছ্বাসের কিছু দেখছেন না ওষুধ বিশেষজ্ঞরা। আইডিসিআর এর উপদেষ্টা মুশতাক হোসেন বলেন, এটা করোনার নয়, অ্যান্টিভাইরাল ওষুধ মাত্র। তবে রোগীর অনুমতি নিয়ে চিকিৎসক এই ওষুধ প্রয়োগ করতে পারেন। বঙ্গবন্ধু মেডিকেল ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, যেসব রোগীর করোনা সারবে 15 দিনে, রেমডেসিভির ব্যবহারের ফলে সারবে 11 দিনে। প্রাণঘাতী করোনা চিকিৎসায় রেমডেসিভির নামে একটি পুরনো অ্যান্টিভাইরাল ওষুধ জরুরি পরিস্থিতিতে ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এটা যে করোনার ওষুধ তার অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্রসহ কোনো দেশই। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও রেমডেসিভিরকে করোনার ওষুধ হিসেবে স্বীকৃতি দেয়নি। এখনও গবেষণার পর্যায়ে রয়েছে এরকম আরও কয়েকটি ওষুধ। বাংলাদেশেও একই গ্রুপের ওষুধ তৈরি করছে কয়েকটি কোম্পানি। স্বল্পোন্নত দেশ হিসেবে এই ফর্মুলা বিদেশি কোম্পানির কাছ থেকে বিনামূল্যে পেয়েছে এই কোম্পানিগুলো। এ নিয়ে কিছু মহল খুব উচ্ছ্বসিত হলেও অনেকে এটাকে আমল দিতে নারাজ। এগুলোকে এই মুহূর্তে করোনার ওষুধ বলা যাবে না, কারণ এই সমস্ত গবেষণার ফলাফলগুলো একত্র করবার পরে আন্তর্জাতিক পর্যায়ে যখন বিজ্ঞানীরা একমত হবেন, তখন সেটা বলা যাবে করোনার ওষুধ। কিন্তু পরীক্ষামূলকভাবে একজন চিকিৎসক বা ক্লিনিশিয়ান তার রোগীর সম্মতিক্রমে ঔষধ প্রয়োগ করতে পারেন। যাদের অক্সিজেন সাপ্লিমেন্ট লাগে, যাদের আর্টিফিশিয়াল ভেন্টিলেশন লাগে, অথবা এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন লাগে, খুব স্পষ্ট বলা এগুলো। এই কন্ডিশনটা বাংলাদেশে সব মিলে শতকরা 3 ভাগের বেশি রোগী এই শর্তটা পূরণ করবে না। তো এই 3 ভাগ রোগীর জন্য এই রেমডেসিভিরের প্রয়োজনীয়তা পড়বে, এবং তাদের ক্ষেত্রে হয়তো হাসপাতালে থাকার সময়কাল কমবে। উন্নতিটা এমন না যে তাদের মৃত্যু কমে যাবে, ওই গবেষণাতেও কিন্তু মৃত্যু কমেছে বলেছে, কিন্তু সেটা কোনোভাবেই সিগনিফিক্যান্ট না। এই ফার্মাকোলজিস্ট জানান, রেমডেসিভির ব্যবহার করে বাড়তি কোনো উপকার পায়নি চীন। যেই রোগের শতকরা 80 ভাগ মানুষের বাসায় রেখে চিকিৎসা করা যায় কোনো ধরনের ওষুধপত্র ছাড়া, 15 থেকে 17 ভাগ রোগীকে লক্ষণভিত্তিক চিকিৎসা এবং সর্বোচ্চ অক্সিজেন প্রয়োজন হয়। এই রোগীদের কি তখন মনে হবে? এরকম একটি ওষুধ যখন উপস্থিত থাকবে, তাদের মধ্যে একটি অহেতুক আশাবাদ, এবং যদি দুর্ঘটনাক্রমে তাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করেন, তখন তাদের মনে হতে আরম্ভ করবে তারা বোধহয় এই ওষুধটা না পাওয়ার কারণে মৃত্যুবরণ করলেন। অতএব আমরা মনে করি যে যথেষ্ট রোবাস্ট বড় গবেষণা ফলাফলের উপর ভিত্তি করেই একটি দেশে সিদ্ধান্ত নেওয়া দরকার। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধিগুলো ভালোভাবে মেনে চলাকেই 1 নম্বর পরামর্শ চিকিৎসকদের। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে দেশের বিচার বিভাগে শুরু হচ্ছে ভার্চুয়াল কোর্ট সিস্টেম। এর মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয়ে বিচার পাওয়ার পথ সুগম হবে। প্রধান বিচারপতি হাইকোর্টে 3টি এবং আপিল বিভাগে 1টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। আর নিম্ন আদালতে শুধু জরুরি জামিন আবেদন নিষ্পত্তি করা যাবে। করোনার কারণে কয়েক দফায় বেড়েছে সরকারি ছুটি। সেজন্য মৌলিক অধিকার রক্ষায় জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে বিচার প্রার্থীদের প্রতিকার দিতে কিছু নির্দেশনা জারি করেছেন প্রধান বিচারপতি। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে ভার্চুয়াল কোর্ট পরিচালনার জন্য মাইক্রোসফট টিমের মাধ্যমে একটি ওয়েব পোর্টাল। আবেদন, শুনানি সবই হবে এই পোর্টালে। এর সাথে 1 পাতার একটি আবেদন জমা দিতে হবে জরুরি কারণ ব্যাখ্যা করে। ইমেইলে শুনানির সময় ও ভিডিও কনফারেন্সের লিঙ্ক পাঠানো হবে আইনজীবীকে। SMS-এ দেওয়া হবে অ্যালার্ট। নির্দিষ্ট সময়ে বিচারক সহ সংশ্লিষ্ট আইনজীবীরা যুক্ত হবেন ভিডিও কনফারেন্সে। সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্ন আদালতে শুধু জরুরি জামিন আবেদন নিষ্পত্তি করা যাবে।
এছাড়া আপিল বিভাগে 1টি এবং হাইকোর্টে 3টি বেঞ্চ গঠন করা হয়েছে। এই প্র্যাকটিস ডাইরেকশনের এখনো হয়তো কিছু অস্পষ্টতা রয়েছে, যেগুলো বাস্তবিক অর্থে একটি কোর্ট চালু হওয়ার পরে যে সমস্যাগুলোর সম্মুখীন আদালত হবেন অথবা আইনজীবীরা হবেন, তার প্রেক্ষিতে হয়তো পর্যায়ক্রমে সেই সমস্যাগুলোরও হয়তো সমাধান আসবে। এখনই আসলে সব প্রশ্নের উত্তর হয়তো আমরা প্র্যাকটিস ডিরেকশনে পাচ্ছি না। ভার্চুয়াল কোর্টটি আমাদের দেশে অত্যন্ত নতুন কনসেপশন, এটা আমাদের জুডিশিয়ারি একটা নিউ ডাইমেনশন বলতে পারেন। বাট আমাদের দেশে আমরা যারা আইনজীবীরা আছি, বাট যেহেতু এটা আমাদের জন্য অত্যন্ত নতুন, আমরা আশা করি যে আমরা এটা এই সিস্টেমটার সাথে নিজেকে আস্তে আস্তে গ্রাজুয়ালি অ্যাডজাস্ট করতে পারবো। যে এই ভার্চুয়াল কোর্টটি ওয়েল ইকুইপড হতে হবে এবং প্রোভাইডেড দেয়ার আর গুড ইন্টারনেট সার্ভিস। ইন্টারনেটের স্ট্যান্ডার্ডটা যদি হাই না হয় তাহলে এটা বারবার ইন্টারাপ্টেড হবে। আইনমন্ত্রী আনিসুল হক মনে করেন এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। ডিজিটালি সেটার করার যে পরিকল্পনা ছিল সেটাকে এগিয়ে এনে আমরা ভার্চুয়াল কোর্ট আরও আগে তৈরি করার একটা পদক্ষেপ গ্রহণ করেছি। একটা প্রশিক্ষণ কাজও শুরু করা হয়েছে, যার আওতায় বিজ্ঞ বিচারক এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটরা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে। আমার মনে হয় যে যেই প্রশিক্ষণ তারা প্রাপ্ত হয়েছেন সেই প্রশিক্ষণের কারণে তারা স্বল্প পরিসরে জামিন শুনানি এবং মামলা এখন শুনানি করতে পারবেন এর কথা বলেছি, সেইগুলি কাজ করতে পারবেন। 6 মে ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম চালানোর সুযোগ তৈরিতে তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ 2020-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। 9 মে ভার্চুয়াল কোর্ট নিয়ে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ত্রাণের দাবিতে সোমবার ঠাকুরগাঁয়ে ঢাকা পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে মোটর শ্রমিকরা। সকালে ঢাকা পঞ্চগড় মহাসড়কের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ করে তারা। এ সময় মহাসড়কের দুপাশে অনেক যানবাহন আটকা পড়ে, এতে দুর্ভোগে পড়েন পথচারীরা। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন ত্রাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা। পরিবহন শ্রমিকদের অভিযোগ, সরকারি নির্দেশনার পর থেকে গাড়ি বন্ধ থাকায় মানবেতর জীবন কাটছে তাদের। ত্রাণ সহায়তার প্রয়োজন এমন অর্ধেক পরিবারের কাছে এখন পর্যন্ত সরকার ত্রাণ পৌঁছাতে সক্ষম হয়েছে। বাকি প্রায় 1 কোটি পরিবারের কাছে দ্রুততম সময়ে সাহায্য পৌঁছাতে তালিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করছেন তারা। এছাড়া বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতার পাশাপাশি অনিয়মের বিরুদ্ধে কঠোরতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা। সরকারের বর্তমানে চলমান ত্রাণ সাহায্য কর্মসূচিতে হতদরিদ্র ছাড়াও মধ্যবিত্তদের অন্তর্ভুক্তির কথা বলা হচ্ছে প্রথম থেকেই। দিনমজুর, রিক্সা, ভ্যান চালক, মোটর নির্মাণ, হোটেল শ্রমিক, হকার সহ বিভিন্ন পেশার কাজ হারানো মানুষদের জন্য নগদ 750 কোটি টাকার সহায়তা তালিকা প্রণয়ন চলছে। ওএমএস-এর 10 টাকা দরে চাল কেনার সুবিধাভোগীর সংখ্যা 50 লাখ থেকে বাড়িয়ে 1 কোটি করার কাজও অনেক দূরে এগিয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে। তবে এখন পর্যন্ত সহায়তা প্রয়োজন এমন অর্ধেক মানুষের কাছেই সহায়তা পৌঁছানো গেছে বলে জানাচ্ছেন গবেষকরা। মাসিক আয় যাদের 11,000 টাকার নিচে, এরকম পরিবারের সংখ্যা প্রায় 1,70,00,000 থেকে 1,90,00,000। সেরকম পরিবারের মধ্যে এখন পর্যন্ত যেটি কভার করা গেছে সেটি প্রায় অর্ধেকের মতো। সুতরাং সেই বিবেচনায় আরও ব্যাপকভাবে সরকারের সামাজিক নিরাপত্তা বা এই সহযোগিতা কর্মসূচি, খাদ্য নিরাপত্তা সহায়তা কর্মসূচি বিস্তৃত করবার সুযোগ রয়েছে। ত্রাণ কার্যক্রমে সরকারের কাছে বেসিক পণ্যের স্টক আছে, কিন্তু বিতরণ কর্মসূচিতে শৃঙ্খলা দরকার, সততা দরকার। দ্রুততম সময়ে এসব পরিবারের কাছে সাহায্য পৌঁছাতে সঠিক তালিকা প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করছেন তারা। এই কার্যক্রমগুলো করবার ক্ষেত্রে কয়েকটি বিষয় গুরুত্ব দেওয়া দরকার। একটি হলো যে তালিকাগুলো করা হচ্ছে সেই তালিকাগুলো যেন সকলকে অন্তর্ভুক্ত হয়, কেউই যাতে কোনোভাবে কোনো ব্যুরোক্রেটিক প্রসেসের জন্য বাদ না পড়ে সেটি নিশ্চিত করাটি জরুরি। এই মুহূর্তে যত দ্রুত সম্ভব দরিদ্র দুস্থ মানুষের তালিকা তৈরি করাটা জরুরি, এবং যতখানি সরকারের কাছে ইনফরমেশন আছে পূর্বের বিভিন্ন তালিকা থেকে, সেইগুলাকে যথোপযুক্ত ব্যবহার করতে হবে। তবে তাঁতশুমারি, কৃষি শুমারির মতো পূর্বের বিভিন্ন জরিপের তথ্যও এই মুহূর্তে সাহায্য পৌঁছানোর জন্য ব্যবহার করা যেতে পারে বলেও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে খুলনা, ময়মনসিংহ ও চট্টগ্রাম থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী আতিয়ার পারভেজ, অমিত রায় ও নাসির উদ্দিন।
খুলনার পিসিআর ল্যাবে আজ ৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, সেখানে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। অপরদিকে কুষ্টিয়ার পিসিআর ল্যাবে ৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে, সেখানেও কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তবে যশোর পিসিআর ল্যাবে আজ ৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, সেখানে ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে খুলনা বিভাগের ১০ জেলায় এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২১২ জন। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন, বাকিরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, খুলনা মহানগরীর নিক্সন মার্কেট সহ ছোট ছোট অনেকগুলি মার্কেট আজ খুলে দেওয়া হয়েছে। সেখানে ঈদের কেনাকাটার জন্য প্রচুর ভিড় আমরা লক্ষ্য করেছি, সেখানে কোনো সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে আমরা দেখিনি। ময়মনসিংহ মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে আজ ৩ শিফটে ২৮২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে কিন্তু আরও ৩০ জনের করোনা পজিটিভ হয়েছে। এই ৩০ জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 2 জন চিকিৎসক, 2 জন নার্স এবং 1 জন টেকনিশিয়ান সহ হাসপাতালে 9 জন, ময়মনসিংহ নগরীর 6 জন এবং ভালুকা উপজেলায় 1 জন সহ ময়মনসিংহ জেলায় 16 জন রয়েছে। এছাড়া নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ওসি সহ কেন্দুয়ায় 6 জন, বারহাট্টা উপজেলায় 3 জন, মদন উপজেলায় 1 জন এবং আটপাড়া উপজেলায় 1 জন সহ নেত্রকোনা জেলায় 11 জন রয়েছে। এছাড়া সুনামগঞ্জ জেলার ধর্মবাসায় 3 জন রয়েছে। এ নিয়ে ময়মনসিংহ বিভাগের 4 জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হলেন 380 জন। এদিকে আজ 7 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে ময়মনসিংহ বিভাগে সুস্থ হয়েছেন 158 জন। এ পর্যন্ত চট্টগ্রাম বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 771 জন। এর মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রামে 268 জন, এরপর কুমিল্লায় 156 জন আক্রান্ত হন। এ পর্যন্ত মারা গেছেন 37 জন। এছাড়া গত রাতে সাতপুরের হাজীগঞ্জ উপজেলা সদরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান এক বৃদ্ধ। তার বাড়ি ও আশপাশের এলাকা লকডাউন করেছে প্রশাসন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য। করোনার এই মহামারীর সময়ে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদকর্মীরা বলিষ্ঠ ভূমিকা রাখছেন, এই মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনটির সদস্য ও এদের পরিবারের করোনা ভাইরাস সংক্রমণের নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন করে তিনি মন্তব্য করেন। এই দুঃসময়ে কোনো কর্মীকে চাকরিচ্যুত না করতে গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। বকেয়া বেতন পরিশোধ সহ সাংবাদিকদের পাশে থাকার অনুরোধ জানান হাসান মাহমুদ। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পিপিই, মাস্ক সহ সুরক্ষা সামগ্রী উপহার দেওয়া হয় ডিআরইউকে। এছাড়া আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকেও অগ্রভাগের যোদ্ধা হিসেবে সংবাদকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। মহামারী করোনা ভাইরাস সংকটে রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজের অসচ্ছল শিক্ষার্থীদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বপ্ন ফাউন্ডেশন। সোমবার কলেজ প্রাঙ্গণে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মোন্নাফি। ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজউদ্দিন জানান, সেন্ট্রাল উইমেন্স কলেজের যেসব শিক্ষার্থীর পরিবার তুলনামূলকভাবে অসচ্ছল, এমন অর্ধ শতাধিক পরিবারকে এই সহযোগিতা করা হয় সংগঠনের নিজস্ব অর্থে। করোনাকালে তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। ফাউন্ডেশনের উপদেষ্টা ডাক্তার JR ওয়াদুদ টিপু এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মতিঝিল মডেল এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ম্যাক্সা রাজধানীর খিলগাঁয়ে করোনা ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। 7,000 অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছানোর লক্ষ্য নিয়ে এ পর্যন্ত 1,380টি পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলে জানানো হয় এই সংগঠনের পক্ষ থেকে। মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটের জন্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী দিয়েছে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সকালে মুন্নু মেডিকেল কলেজের উপপরিচালক ডাক্তার SM মনিরুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল আমিন আখন্দের হাতে এসব সামগ্রী তুলে দেন। উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক কোঅর্ডিনেটর ডাক্তার ফাহিম ইকবাল রাব্বি। এ পর্যায়ে শুরুতে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। চীন ও ভারত সীমান্তে আবারও দেখা দিয়েছে উত্তেজনা। সিকিম রাজ্যের এবারের সংঘর্ষে উভয় দেশে অন্তত 11 সেনা আহত হয়েছে। সিকিমের নাকুলা সেক্টর সীমান্তে সংঘর্ষে চীনের 7 এবং ভারতের 4 সেনা আহত হয়। 2017 সালে চীন সীমান্ত সড়ক বাড়ানোর চেষ্টা করলে ভারতের সীমান্ত রক্ষীদের সাথে অস্থিরতার সৃষ্টি হয়। 1962 সালের পর থেকে বেশ কয়েকবার পাথর ছোড়াছুড়ি হলেও দুই দেশের মধ্যে গোলাগুলির মতো ঘটনা ঘটেনি। বিশ্বের অন্যতম বৃহৎ দুটি দেশের মধ্যে সীমান্ত এলাকা রয়েছে 3,400 কিলোমিটার।
এবার ক্লেমেন্ট খেলার সংবাদ। কয়েক বছরের মধ্যেই বিশ্বকাপ জয়ের উপযোগী দল হয়ে উঠবে বাংলাদেশ, মনে করেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে অনেক দলই পরবর্তীতে বিশ্বকাপ জিতেছে। সেই অনুপ্রেরণায় যুব বিশ্বকাপ জয়ী তরুণদের হাত ধরে পরবর্তীতে বিশ্বকাপও জিততে পারবে টাইগাররা, বিশ্বাস সাকিবের। ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিমের সাফল্য কামনা করেন সাকিব। এই করোনা সিচুয়েশনে আসলে সবকিছু এলোমেলো করে দিয়েছে, বাট আমি হোপফুল যে তাড়াতাড়ি এই সিচুয়েশন বাংলাদেশ এবং পুরো পৃথিবীতেই ঠিক হবে এবং সবাই মাঠে ফিরতে পারবে। এখন সবার আগে হচ্ছে যে কিভাবে এই সময়টা তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি শেষ হবে এবং কিভাবে আমি যেখানে থেকে আসলে খেলাটা আমার বন্ধ হয়েছে সেখান থেকে যেন আমি আবার শুরু করতে পারি, সেটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। আমি দেখেছি যারা এরকম আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়, ওইসব প্লেয়াররাই যখন দেশকে রিপ্রেজেন্ট করতে আসে তারাই আসলে এরকম ওয়ার্ল্ড কাপ আনার মতো পারফর্ম করে থাকে। সো আমিও আসলে ওইখানে আশাবাদী, যেসব টিমই যেবার ওয়ার্ল্ড কাপ জিতেছে তার 4 বছর কিংবা 8 বছর পরে এসে ওরা ন্যাশনাল টিমের জন্য ওয়ার্ল্ড কাপ জিতছে। সো আমার কাছে মনে হয় অসাধারণ একটা ব্যাপার আমাদের জন্য, এবং এই ছেলেগুলোই আসলে ওয়ার্ল্ড কাপ কিভাবে জিততে হয় সেটা তারা জানে। আমিও এর আগে অন অ্যান্ড অফ তো ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন্সি সবই করেছে। ও একটা ভালো কোচ পেয়েছে, পারফেক্ট একটা কোচ, ওর জন্য খুবই ভালো কাজ করবে আমার মনে হয়। আর যে টিমটা আছে ওর জন্য সুবিধা হবে যেটা যে টিমটাকে বিল্ড করতে পারবে ওর মতো করে। আমরা সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। দেশে করোনায় আরও 11 জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ 1034 জন শনাক্ত, ডাক্তার পুলিশ সহ মোট আক্রান্ত 15,691। করোনায় বিশ্বে আরও 1000 মানুষের মৃত্যু, চীন ও দক্ষিণ কোরিয়ায় আবারও সংক্রমণ, ভ্যাকসিন ছাড়াই নির্মূলের আশা প্রেসিডেন্ট ট্রাম্পের। সাময়িক হলেও গণস্বাস্থ্যের কিট পরীক্ষার অনুমতি চাইলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। করোনা চিকিৎসায় রেমডেসিভির নিয়ে উচ্ছ্বসিত নন বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল কোর্ট, হাইকোর্টে 3টি এবং আপিলে একটি বেঞ্চ গঠন, নিম্ন আদালতে করা যাবে শুধু জরুরি জামিন আবেদন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন।